ব্যস্ত কলকাতার রাজপথে যোগাযোগ ভবনের বিশাল বাড়িটার পাশ দিয়ে একটু হেঁটে গেলেই একটা অতি সাধারণ গলির মধ্যে ইতিহাসের এক বিস্তৃত অধ্যায় অপেক্ষা করছে আপনাদের জন্য, যাতে আমরা একসাথে সেটা খুলে পড়তে পারি। আজ থেকে 230 বছর আগে ফোর্ট উইলিয়ামের তৎকালীন দেওয়ান অর্থাৎ প্রধান রাজস্ব কর্মকর্তা শ্রী ত্রিলোকরাম পাকরাশি এই গলিতেই একটি শিব মন্দির স্থাপনা করেন। আজকে এই ব্যস্ত রাস্তা দিয়ে বাস গাড়ির মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে মনে হয় হয়তো ত্রিলোকরাম পাকরাশি তার যে অফিস তার ফোর্ট উইলিয়ামে যেতেন এই ঘোড়ার গাড়ি চেপে এই রাস্তা দিয়েই, যেখানে তার বস ছিলেন ভারতের গভর্নমেন্ট জেনারেল ওয়ারেন হেস্টিংস। এবার বিষয়টির গুরুত্ব বুঝতে একটু ইতিহাস নিয়ে নাড়াঘাটা করলে ভালো হয়। 1785 সালে দেওয়ান ত্রিলোকরাম পলাশির যুদ্ধের পর তার বাসভবন 18/1 কেন্ডারডাইন লেনে 3টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এই গলিটির বর্তমান নাম কেন্ডারডাইন লেন, যা সার্জেন্ট কেন্ডারডাইনের নামে রাখা হয়েছে, কিন্তু ইতিহাসে এই কেন্ডারডাইনের সম্বন্ধে বিশেষ কিছু পাওয়া যায় না। তিনি সম্ভবত পলাশির যুদ্ধের কোনো এক যোদ্ধা ছিলেন। আমরা ঢুকছি কেন্ডারডাইন লেনে। 1756 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা কলকাতায় ব্রিটিশদের আক্রমণের প্রতিশোধ নিতে শহর দখল করেন এবং ফোর্ট উইলিয়াম সহ পুরো কলকাতা দখলে নেন। এরপর কলকাতার নাম পরিবর্তন করে তিনি নিজের দাদুর নামে আলীনগর রাখেন, আলীবর্দী খাঁয়ের নামে। এই সময় ঐতিহাসিক ব্ল্যাক হোল যে ঘটনাটি সেটি ঘটে, তবে সেটা অন্য প্রসঙ্গ। তবে ব্রিটিশরা পুনরায় ফোর্ট উইলিয়াম দখল করেন। আমরা জানি সিরাজউদ্দৌলার ভাগ্যে কী হয়েছিল। 1758 সালে রবার্ট ক্লাইভ ফোর্ট উইলিয়ামের পুনর্নির্মাণ শুরু করেন এবং 1781 সালে এর নির্মাণ শেষ হয়। 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে তাদের রাজধানী ঘোষণা করে এবং 1774 সালে ওয়ারেন হেস্টিংসকে প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়। তিনি 1785 অবধি এই পদেই ছিলেন। ব্রিটিশ শাসনের তখন চরম বিকাশ ঘটেছিল, তাই ফোর্ট উইলিয়ামের রাজস্ব কর্মকর্তার প্রতিপত্তি ও সম্পদের পরিমাণ সহজে অনুমেয়। তার থেকে এই মন্দিরটি তৈরি, তার প্রমাণ এই ফলকে রয়েছে। এই ত্রিলোকরাম 1796 সালে মারা যান। বর্তমানে মন্দিরটি তার কন্যা সর্বমঙ্গলা দেবী ও জামাতা রঘুনাথ মুখোপাধ্যায়ের বংশধরেরা রক্ষণাবেক্ষণ করেন। এই লাল রঙের মন্দিরটি অষ্টাদশ শতকের বাংলার রত্ন বা জুয়েল স্থাপত্য শৈলীর প্রভাব স্পষ্ট। এই বিশেষ শৈলীতে মন্দিরের চূড়ায় শিখর থাকে এবং ভিত্তি হয় উঁচু মঞ্চের ওপর। ব্যবহৃত ইঁটগুলির দৈর্ঘ্য 5 থেকে 6 ইঞ্চি। চূড়ার সংখ্যার ভিত্তিতে মন্দিরের নাম হয় ত্রিরত্ন, পঞ্চরত্ন, নবরত্ন ইত্যাদি, যতগুলি শিখর থাকে তার হিসেবে। হিন্দু মন্দিরের নির্মাণ রীতি অনুসারে পশ্চিম পূর্ব অক্ষরেখা বজায় রাখা হয়। 4টি মন্দির উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম কোণে অবস্থিত হয়। 3টি মন্দির এখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে। মাঝে নবরত্ন মন্দির, দুপাশে পঞ্চরত্ন মন্দির। পঞ্চরত্ন মন্দিরে 2টি স্তম্ভ এবং 4 কোণে 4টি শিখর সহ উপরে একটি প্রধান শিখর। নবরত্ন মন্দিরে 3টি স্তর, 2টি প্ল্যাটফর্মে 4 কোণে 8টি শিখর এবং শীর্ষে একটি প্রধান শিখর। বাইরে থেকে একটি মন্দিরই দৃশ্যমান, তবে প্রথম মন্দিরের প্রবেশপথ দিয়ে গেলে ভিতরে পরপর 2টি আরও মন্দির দেখা যায়। 3টিতেই শিবলিঙ্গ আছে এবং প্রত্যেকটি মন্দিরে প্রায় 5 ফুট উঁচু পালিশ করা টাচস্টোন বা স্পর্শমণি যাকে বলা হয় কোষ্ঠী পাথরের নির্মিত শিবলিঙ্গ আছে। এই 3টি শিব সত্য, শিব আর সুন্দরের প্রতীক হিসেবে এখানে পূজিত হয়। প্রত্যেকটা মূর্তির শীর্ষে দেখা যায় একটি ধাতব সাপ এবং নিচে নন্দী অর্থাৎ শিবের দ্বাররক্ষক অনুচর অবস্থান করছে। মন্দিরগুলির নির্মাণকাল সম্ভবত ফোর্ট উইলিয়ামের সমসাময়িক এবং বলা হয় এদের নির্মাণ সামগ্রী একই মানের। নির্মাণের কোনো সঠিক তথ্য না পাওয়া গেলেও তৎকালীন পাকরাশি পরিবারের বিত্ত ও প্রতিপত্তি বিবেচনা করলে এটি অনুমান করা কঠিন নয়। যদিও এই মন্দিরগুলি স্থাপত্যশৈলীর অন্য নিদর্শন হিসেবে স্থান না পেলেও এর প্রাচীনত্ব নিঃসন্দেহে বিস্ময়কর। কলকাতা পুরসভা 2001 সালে এই ঐতিহাসিক মন্দিরকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করেছে। আজকেও যদি আপনি এই মন্দিরের পাশ দিয়ে হেঁটে যান বা একটু দূর থেকে এই মন্দিরটি দেখার সুযোগ পান, আপনি ভাববেন আমাদের কলকাতা
একটা সময় কি ছিল এবং তার কতটুকুই বা আমরা আজ বজায় রাখতে পেরেছি, জাস্ট একটু হেঁটে দেখতে পারলে। ধন্যবাদ।